এখন এত প্রাইস রাইজ বাইরে, কিন্তু গভর্নমেন্টের রিটেল প্রাইস কমে গেল। আপনি যখন বাজারে যাচ্ছেন তখন তার কোনো এফেক্ট পাচ্ছেন না। পাচ্ছেন কি বলুন, আপনারাই বলুন। আর ছোট ছোট কলকারখানাকে বাড়ানোর কাজটা করো। যে গত 30 বছর ধরে আমরা পাবলিক সেক্টর ব্যাংকে বাঁচানোর লড়াইটা লড়ছি। নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। একে কি বলবেন, ব্যাংক লুট? না, তা বলা যাবে না। কারণ সরকারি আমার আপনার ব্যাংকে রাখা টাকা একটি বিশেষ কর্পোরেটকে পাইয়ে দিয়েছে। কত টাকা? হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় 46,000 কোটি টাকা। এবং সেই কর্পোরেট গ্রুপটা কে? অবশ্যই সেই মিত্র আদানি। এই লুটের ঘটনাটা, আমার আপনার পকেট থেকে বিপুল পরিমাণ টাকা গোপনে আদানিদের কাছে চলে যাওয়াটা সম্প্রতি ব্যাংকের তথ্যতেই সামনে এসেছে। এবং তাতে সরকারি ব্যাংকগুলোর প্রায় 74% লোকসান করিয়ে দেওয়া হয়েছে। খুব লোমহর্ষক কাহিনী। এবং এই কাহিনীটা সাধারণভাবে কোনো গদি মিডিয়ায় এবং অন্য কোনো রকম, আপনি জানেন যে সমস্ত এখানে নানা রকম এখন ইউটিউব চ্যানেলে নানা রাজনৈতিক চর্চা চলছে, সেগুলো সেই সব মিডিয়াতে কিন্তু সামনে আসছে না। তাই আমাদের মনে হলো যে বিষয়টিকে সামনে আনা খুব দরকার। কেন, আলটিমেটলি তো টাকাটা আমার আপনার। কিভাবে এই টাকা চলে যাচ্ছে কর্পোরেটের হাতে, সেটা জানার জন্যে আমরা আজকের অতিথি হিসেবে আমরা এনেছি অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা শ্রী রাজেন নাগরকে। রাজেনবাবু দীর্ঘদিন ব্যাংকের এই সমস্ত অব্যবস্থা নিয়ে সরব, এবং তিনি তার অনেক তথ্য এবং পরিসংখ্যান তার কাছে সবসময় থাকে। আজকে আমরা তার কাছ থেকে জানবো এই লুটটি কি করে হলো। আসলে এটা হচ্ছে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনুৎপাদক সম্পদ, যাকে এনপিএ বলা হয়, সেটা বেড়ে চলেছে সব সময়। তার বিরুদ্ধে আমাদের সংগঠন লাগাতার ক্যাম্পেইন চালিয়েছে, লড়াই চালিয়েছে। তারপরে সরকার, আর এটা আজকে না, গত 20-22 বছর ধরে আমরা এটা করছি। তারপরে সরকার টাইম টু টাইম আইন এনেছে, ডেট রিকভারি ট্রাইব্যুনাল অ্যাক্ট এনেছে, রিকভারি ট্রাইব্যুনাল তৈরি করেছে, এবং আলটিমেটলি ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড বলে একটা কোড তৈরি করেছে। সেই কোডে হচ্ছে যে ব্যাংকে যে এনপিএ আছে, ব্যাংকরা সেইটাকে রেজলিউশন করার জন্য, নট রিকভারি, রেজলিউশন করার জন্য আইবিসি তে পাঠায়। সেই ক্লেমগুলো আইবিসি যখন অ্যাডমিট করে, তাদের অ্যাডমিট করার পরে এটা অন্যান্য পার্টিরা পারচেজ করে নেয়। তাই ইদানিং একটা ক্লেম প্রায় ধরুন 61,832 কোটি টাকা বিভিন্ন ব্যাংকের, এই ক্লেমটা সাবমিট হয়েছে, এবং তার রেজলিউশন হচ্ছে 26%। তার মানে 15,977 কোটি টাকা মধ্যে এটাকে কোম্পানিরা কিনে, একটা কোম্পানি, আদানি কোম্পানির বিভিন্ন গ্রুপ, আদানি পাওয়ার আছে, আদানি পোর্ট আছে, এরা এটা কিনে নিয়েছে। এটা বকলমে ঘুরিয়ে কর্পোরেট হাউসকে বেনিফিট দেওয়া। এবং এই প্রসেসে শুধু এই এক্সাম্পলটাই যদি আমরা নিই, তাতে প্রায় 48,000 crores, এই 48,000 crores ডিপোজিটার্স মানি লস্ট হয়েছে। মানে যেটা ভারতের জনগণের টাকা, এবং তাদের টাকাটা লস হয়েছে কেন? ব্যাংক চলে অন সোশ্যাল ক্যাপিটাল। সে ক্যাপিটালটা কি? আপনি যে টাকাটা ব্যাংকের ডিপোজিট দিচ্ছি, সেইটাকে লগ্নি করে ইনভেস্ট করে ব্যাংক প্রফিট করে, এইভাবে ব্যাংক চলে। দ্যাট ইজ দ্য
মানে খুব সরল ভাষায় ব্যাংকের কাজ হচ্ছে ডিপোজিট নেওয়া আর তাকে লগ্নি করা। এন্ড তার উপরে ইদানিং কালে কিছু ধরুন নন ইন্টারেস্ট ইনকামের দিকে ব্যাংকরা যাচ্ছে, যেরকম যেটা আমরা বলছি বারবার যে এখানে আদানিকে আপনারা এতটা বেনিফিট দিয়েছেন, তাদের 10টা কোম্পানি যেটা নামগুলো বেরিয়েছে ও কাগজে, আমাদের ফেসবুক পেজে আছে, সব জায়গায় আছে, সেখানে আপনি 16,000 কোটি, মানে 15,977 কোটি টাকায় 61,832 কোটি টাকার ক্লেম দিয়ে দিয়েছে। মানে 48,000 কোটি টাকা মাফ করে দেওয়া হলো। মাফ করে দেওয়া হলো, 74% মকুব করে দেওয়া হলো। ইট ইজ নট অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট। এটা আদানির ক্ষেত্রেই আমরা এবার একটু এটাকে বলেছি, কেন প্রায় ব্যাংকিং পলিসিটা ওই আদানিকে হেল্প করার জন্য, আম্বানিকে হেল্প করার জন্য যাচ্ছে, প্রাইভেটাইজেশনও সেই জন্যই যাচ্ছে। আমরা সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যে তোমরা এত টাকা আজকে ধরুন 5 বছরের মধ্যে কাস্টমারদের কাছ থেকে পেনাল্টি, মানে মিনিমাম ব্যালেন্স না রাখতে পারলে যে টাকাটা ব্যাংক কাটে, তার অ্যামাউন্ট হচ্ছে 8,500 crores। এই সবগুলো পাবলিক ডোমেনে আছে। আপনিও যদি ওয়েব সার্চ করেন বিভিন্ন ব্যাংকের কিংবা আরবিআই কে সার্চ করেন, এটা পাবেন। এই ডাটাগুলো আমাদের ম্যানুফ্যাকচার করা না, ওদেরই ডাটা। এবার ধরুন কিছুদিন আগে আমরা অনেক হাল্লাগুল্লা করেছিলাম, প্রায় ধরুন 10.6 লাখ crores এই যে ব্যাড ডেট, সেটাকে রাইট অফ করা হলো। তার 50% হচ্ছে কয়েকটি কর্পোরেট হাউসের কাছে। জেনারেলি আমাদের তারা টাকা ধার নিয়ে তারা টাকা নিচ্ছেন, ফেরত দিচ্ছেন না, এনপিএ হয়ে যাচ্ছে। তারপরে এটাকে ব্যালেন্স শিট পরিষ্কার করার জন্য রাইট অফ করা হয়। রাইট অফ ইজ এ কমার্শিয়াল টার্ম, মানে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, প্রফিট মুছে দেওয়া হয়, প্রফিট থেকে মুছে দেওয়া হয়। এবং 50% হচ্ছেন কর্পোরেট হাউস, হার্ডলি 20-22টা কর্পোরেট এই বেনিফিটটা পেয়ে গেল। অথচ কাস্টমার তার যদি মিনিমাম ব্যালেন্স না রাখতে পারে, তা আপনি সেখানে পেনাল্টি বসাচ্ছেন, সার্ভিস চার্জ কেটে নিচ্ছেন। সেই টাকাটা 8,500 কোটি টাকা 5 বছরে ব্যাংকার্সরা নন ইন্টারেস্ট ইনকাম করেছে। তো ওয়াই কাস্টমার্স আর বিইং পেনালাইজড, এবং ওয়াই এইরকম রাইট অফ হবে? অথচ এগুলো করার জন্যে প্রায়োরিটি সেক্টরের অ্যাডভান্স কমছে, এগ্রিকালচার যেখানে বেশি অ্যাডভান্স দেওয়ার দরকার হচ্ছে না। আজকে যে ধরুন ব্যাংকগুলোকে কমিয়ে দেওয়ার কথা হচ্ছে, শ্রী পানাগাড়িয়া, আপনি নাম শুনেছেন নিশ্চয়ই, আপনারাও শুনেছেন, জানি দর্শকরাও জানেন প্রায়। তিনি হচ্ছেন ইকোনমিক অ্যাডভাইজার অফ দ্য প্রাইম মিনিস্টার। তিনি বলছেন এতগুলো ব্যাংক রাখার দরকার নেই, তার পলিসিটা হচ্ছে ব্যাংক কমাও। যার জন্য দেখবেন 2019 থেকে এখন অবধি প্রায় ব্যাংক 27টা পাবলিক সেক্টর ব্যাংক কমে গিয়ে দাঁড়িয়েছে 11টায়। এখন উনি বলছেন যে স্ট্র্যাটেজিক সেক্টরে 4টে ব্যাংক রাখলেই হবে, পাবলিক সেক্টরে। কোন 4টে ব্যাংক সে নামটা বলছেন না। যেরকম ধরুন 2020-21 বাজেটে ম্যাডাম নির্মলা সীতারামন বললেন যে তারা 2টো পাবলিক সেক্টর ব্যাংকে বেচে দেবেন, নাম বলেননি। আমরা তুমুল আন্দোলন করেছি, জানুয়ারিতে ধর্মঘট করেছি, 22শে ডিসেম্বরে ধর্মঘট করেছি, অক্টোবর 31 আমরা লাগাতার সেমিনার করেছি। তখন কোভিডের পিরিয়ড, তিনি ভেবেছিলেন কোভিডের মধ্যে ব্যাংক কর্মচারী আন্দোলন করবে না, কিন্তু আমরা নানা রকমের ইনোভেটিভ আন্দোলন ভেবেছি। আমরা স্পিকারকে পিটিশন দিয়েছি, দিয়ে আমরা একটা আবহাওয়া তৈরি করেছি। এন্ড আলটিমেটলি সে বিলটা এনেও সরকার পিছিয়ে গেছে, দেয়নি। এখন ধরুন এখনো তারা সে নীতিটা ছাড়েনি। দিস ইজ এ মাইনরিটি গভর্নমেন্ট, ইট ইজ নট এ বিজেপি গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্ট। তাতেও সে নীতিটা সে ছাড়ছে না। রিসেন্টলি তারা নৈনিতাল ব্যাংক লিমিটেড একটা ব্যাংক আছে, উইচ ইজ দ্য সাবসিডিয়ারি অফ ব্যাংক অফ বরোদা, তাকে বেচে দেওয়ার জন্য তারা
ইয়ে আপনার উঠে পড়ে লেগেছে, যার জন্য নৈনিতাল ব্যাংকের লোকরা 9 সেপ্টেম্বর স্ট্রাইকের কথা বলছেন। আমরা আমাদের ব্যাংক অফ বরোদার যে সংগঠন তারা বলছেন মার্চ করো ব্যাংক অফ বরোদার সঙ্গে, কেন 99.8% শেয়ারটা হোল্ড করছে ব্যাংক অফ বরোদা। গভর্নমেন্ট ব্যাংক অফ বরোদাকে বলছে তুমি সেই শেয়ারটা তুলে দাও, বেচে দাও প্রাইভেট সেক্টরকে, নৈনিতাল ব্যাংকে প্রাইভেট সেক্টর দিয়ে দাও। আপনারাই বলুন যে পাবলিক সেক্টর কমিয়ে প্রাইভেট সেক্টর ব্যাংক বাড়ানোতে কার লাভ হচ্ছে? পাবলিক সেক্টর ব্যাংকরা মাস সার্ভিসেস দিচ্ছে, সাধারণ মানুষ, গরিব মানুষ। আজকে ধরুন যে জনধন যোজনায় অ্যাকাউন্ট গুলো খোলা হয়েছে, কটা প্রাইভেট সেক্টর ব্যাংক খুলেছে? আজকে গভর্নমেন্টের স্কিম থ্রু এই জনধন যোজনা অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছে। এই যে মহারাষ্ট্রায় উই আর ফেসিং এ প্রবলেম, সরকার ঠিক করেছে লাডলি বেহনা যোজনা শুরু করেছে, 2000 টাকা করে অ্যাকাউন্টে দেবে, প্রায় 1,80,00,000 অ্যাকাউন্ট। ব্যাংকে অন্য কাজ হচ্ছে না, ব্যাংকে ব্রাঞ্চে, পাবলিক সেক্টর ব্যাংকের ব্রাঞ্চে গভর্নমেন্ট অফিসিয়ালসরা দাঁড়িয়ে থাকছেন, ইনসিস্ট করছেন এই অ্যাকাউন্ট গুলো খোলো, এখানে টাকাটা ক্রেডিট করো। 46,000 crores অ্যানুয়াল আউটলেট হবে এইটাই। খুব দ্রুত করতে হবে এদের এটা। ইট ইজ হচ্ছে পলিটিক্যাল অ্যাডভান্স, ইট ইজ হচ্ছে পলিটিক্যাল টু পারচেজ দ্য ভোট ব্যাংক। আজকে ধরুন পশ্চিম বাংলায় যখন লক্ষ্মী ভান্ডার এটা চললো, অনেক লোকরা অনেক ক্রিটিসিজম করেছিল, বাইরে মোদিজিরা, বিজেপিরা সবাই। এখন সব স্টেট, আপনি লাস্ট লোকসভার ইলেকশনে দেখুন, মধ্যপ্রদেশে মিডিয়া এটা বারবার বলছিল যে এবার কংগ্রেস আসবে, বিজেপি হেরে যাবে। বাট এই লাডলি বেহনা যোজনা শুরু করে শিবরাজ সিং চৌহান পুরো ইলেকশনটাকে উইন ওভার করে দিলেন। মহারাষ্ট্রেও তাই হতে যাচ্ছে আমাদের অ্যাজাম্পশন, যে এই যে 1,80,00,000 মহিলাদের এই টাকাটা দেওয়া হবে মাসে মাসে টিল দ্য ইলেকশন, ইলেকশনের পরে হতে পারে, সেই টাকাটা দিয়ে একটা ভোট ব্যাংক তৈরি হচ্ছে মহিলাদের। পশ্চিমবাংলায় আজকে ধরুন 70% মহিলারা টিএমসি কে ভোট দেয় মমতা ব্যানার্জির নামে। কারণটা হচ্ছে ওই লক্ষ্মী ভান্ডার, কারণটা হচ্ছে কন্যাশ্রী। এই যে জায়গাগুলো, পিপলস মানি ইজ বিং ইউটিলাইজ টু ক্রিয়েট এ ওন ভোট ব্যাংক, এটা একটা ডেঞ্জারাস ডেভেলপমেন্ট ইকোনমিতে হচ্ছে। যার জন্য আমরা ধরুন আমাদের ওপরে যে ধরুন প্রায় 2 লক্ষ কোটি টাকা যে বাইরের লোন, সে লোনটা আমরা শোধ দিতে পারছি না। ইকোনমিটা যে মানে আমরা থার্ড ইকোনমি হব, জিডিপি আমাদের এইবার আবার একটু কমেছে, ইট ইজ এ মিসনোমার। কেন এটাতে কারেক্ট বোঝা যায় না। আদানি যদি 1 নম্বরে বড় লোক হয়ে যায়, তাতে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গ্রামের ক্ষেত মজুর, গ্রামের মজুর, একটা ফ্যাক্টরি মজুর, এর কি আসছে? ওর তো ইনকাম বাড়ছে না। এভরি মান্থ ইভেন আওয়ার মিডল ক্লাস যদি ধরে, আমাদের মতন আপনাদের মতন লোক, আমাদেরও তো মান্থলি ইনকাম কমে যাচ্ছে। কেন? প্রাইস, ইনকাম ইজ রিলেটেড টু প্রাইস। আপনি 5 টাকা নিয়ে একটা ডিম কিনতে যেতেন, এখন যেতে হচ্ছে 8 টাকা নিয়ে। তা আপনার তো মানি ভ্যালু হ্যাজ ডিটেরিয়েটেড। বাজারে আগুন, ফুড ইনফ্লেশনে আগুন। আজকে আগে প্ল্যানিং কমিশন ছিল, আজকে নীতি আয়োগ হয়ে সমস্ত ডাটাগুলো, কারেক্ট ডাটা মানুষকে কাছে দেওয়া হচ্ছে না। আমরা বাজারে যখন যাচ্ছি, ধরুন এখন এত প্রাইস রাইজ বাইরে, কিন্তু গভর্নমেন্টের রিটেল প্রাইস কমে গেল। আপনি যখন বাজারে যাচ্ছেন তখন তার কোনো এফেক্ট পাচ্ছেন না। পাচ্ছেন কি বলুন, আপনারাই বলুন। একদমই তাই, একদম মানে মানে নিঃস্ব হয়ে যেতে হচ্ছে। এই যে দিনের পর দিন মানুষের আনএমপ্লয়মেন্ট, মানুষের প্রাইস রাইজের বোঝা, সবগুলো হচ্ছে, কিন্তু সরকার যে পলিসিটা চালাচ্ছে কিংবা ব্যাংকিং ক্ষেত্রে যে পলিসিটা চালাচ্ছেন, দে আর ডেভেলপিং ক্রনি ক্যাপিটালিজম। মিনস 10টা 12টা 20টা 22টা মানে বিলিয়নিয়ার্স পরিবার, তাদের আরো ক্যাপিটাল, ন্যাশনাল ওয়েলথ বাড়ছে।
আমরা তো ন্যাশনালাইজেশনের লড়াই এই জন্য করিনি, আমরা করেছি মানুষের টাকা মানুষের কাজে লাগ। আমরা করেছি ব্যাংকগুলো গ্রামে গ্রামে ছড়াক, সাধারণ মানুষ ব্যাংকিং পরিষেবার আওতায় আসুক। আমরা এই জন্য লড়াই করেছিলাম যে যাতে আমাদের দেশে, ধরুন দেশ স্বাধীন যখন হলো 47, তার আগে মোর দেন 562 প্রাইভেট সেক্টর ব্যাংকস ফেল করেছে। আমরা ওটাকে বন্ধ করতে চেয়েছি, যাতে মানুষ টাকাটা বাড়িতে না রেখে ব্যাংকে রাখে, অ্যান্ড ব্যাংকে এটা সোশ্যাল ক্যাপিটাল হলে ইট উইল বি প্রোডাক্টিভ। আপনার পকেটে 5 টাকা আছে, ইট ইজ নট গিভিং ইউ এনি রিটার্ন। ব্যাংকে 5 টাকা রাখলে আপনি একটা মিনিমাম রিটার্নটা পাচ্ছেন। সেখানে এই প্রোডাক্টিভ ক্যাপিটাল যাতে সুরক্ষিত থাকে, আমরা তার জন্য লড়াই করেছি। আমাদের জন্মলগ্ন হচ্ছে 20 এপ্রিল 1946। আমরা যখন, তার আগে ব্যাংক ছিল, ব্যাংকে ইউনিয়ন ছিল না, চরম এক্সপ্লয়টেশন ছিল। কিন্তু যারা করেছেন এআইবিএ কে কিংবা তখনকার ব্যাংক কর্মচারী আন্দোলনের মধ্যে, তারা একদিকে দাবি করেছেন আমার সার্ভিস কন্ডিশন চাই, আমাদের সুপারঅ্যানুয়েশন বেনিফিট চাই, আমাদের কাজের ঘন্টাটা ঠিক করে দিতে হবে, এই কাজের ঘন্টাই আমরা করব, তারপরে ওভার টাইম দিতে হবে। আমরা এই লড়াইগুলো করেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরিণত করতে হয়, কেন এখানে মানুষের টাকা থাকে, এই টাকাটা যাতে প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্টে না লাগে, এই জন্য আমরা এই দাবিটা করেছি। এন্ড এটা আপনি দেখেছেন, স্টেট ব্যাংকে যখন 56-এ 55 অ্যাক্ট করে নিয়ে আসা হলো, তারপর থেকে ব্যাংকে এগ্রিকালচার অ্যাডভান্স এগুলো দিতে পারলো। তারপরে যখন ন্যাশনালাইজেশন হলো, তারপরে গ্রিন রেভলিউশন এলো, হোয়াইট রেভলিউশন এলো, অনেক ছোট ছোট কলকারখানা যারা এমপ্লয়মেন্ট জেনারেট করে, বড় কারখানা তো আর জেনারেট করছে না, সে যুগ চলে গেছে। নাও ইট ইজ দ্য ক্যাপিটাল ইন্টেন্সিভ। একটা যদি 50,000 কোটি টাকা ক্যাপিটাল লাগায়, তাহলে সে কারখানায় হয়তো 2,000 কি 3,000 মানুষের চাকরি হয়। আজকে এই হচ্ছে অবস্থা। কিন্তু আপনি যদি মিডিয়াম স্মল স্কেল ইন্ডাস্ট্রিজকে যদি হেল্প করেন, তাদের যদি মানে সহজভাবে ক্যাপিটাল জোগাড় করেন, তাদের মার্কেটটাকে সুরক্ষিত করেন, তাদের আনইভেন কম্পিটিশনে যদি না ফেলেন, তাহলে লট অফ এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে। আজকে হাওড়া, ওয়ান্স ইট ওয়াজ কল্ড দ্য শেফিল্ড অফ দ্য স্টেটস, যেখানে আজকে আপনি যান সব ছোট ছোট কারখানা সব বন্ধ হয়ে গেছে, ক্যাপিটালের অভাবে, মার্কেটের অভাবে। গান্ধীজি সেই জন্য বলেছিলেন অ্যাট দ্য টাইম অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স হওয়ার পর, যে তুমি গ্রামীণ অর্থনীতিতে আর ছোট ছোট কলকারখানাকে বাড়ানোর কাজটা করো। দ্যাট ওয়াজ হিজ অ্যাডভাইস টু প্রাইম মিনিস্টার নেহরু। তারপরে 57-এ নতুন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন পলিসি এলো, বড় বড় ইন্ডাস্ট্রি এলো, তখন ইন্ডাস্ট্রিতে কাজ হতো। একটা জুট কারখানা যদি খোলা হতো, তাদের 24,000 25,000 ওয়ার্কার কাজ করতো। আজকে যেখানে জুট কারখানা খোলা হচ্ছে, যদি হয় তো বন্ধ হয়ে যাচ্ছে, যারা মডার্নাইজ করে দিয়েছে 3,000 4,000 ওয়ার্কারে নেবে। সব জায়গায় এই যে অবস্থাটা, আজকে ব্যাংকের একটা রোল, এন্ড সেখানে কর্পোরেটরা ব্যাংকটাকে লুট করছে। আমরা সেখানে জনগণকে বলতে চাইছি যে এটা আপনার টাকা, ইজ দ্য পিপুলস মানি। আজকে ব্যাংক যদি গ্রামে যায়, তাহলে একটা এগ্রিকালচার ফাইন্যান্স হতে পারে। আজকে ধরুন আমরা মাল্টিপ্লিসিটি ব্যবহার করছি। আগে কি ছিল, ব্যাংকে ডিপোজিট হবে, লগ্নি হবে। এখন তো তা না, আমরা ইন্স্যুরেন্স দিচ্ছি, সেল করতে বাধ্য হচ্ছি, আমাদের কি বলে আপনার মানে মাল্টিপ্লিসিটি ওয়ার্ক, পেনশন দিতে হচ্ছে, টিচার স্যালারি দিতে হচ্ছে। আপনি চিন্তা করুন, নানা রকমের কাজ, নতুন নতুন সরকারের যত স্কিম, মানরেগার পেমেন্ট, সেই পেমেন্টটাও আপনার মোটামুটি ব্যাংকগুলোকে করতে হচ্ছে। ব্যাংকস হ্যাভ গিভেন এ মাচ মোর। ভিসাভিস হচ্ছে কি, যে রিক্রুটমেন্ট নেই। আপনি ধরুন, আমরা এবছর বাইপার্টাইট সই করেছি 8 তারিখ, 8 মার্চ 2024। তার আগে 31 জানুয়ারি
31st March 2023 আপনার ব্যাংকে লোক ছিল 9 লাখ। আজকে যে লেটেস্ট ফিগার বেরিয়েছে তাতে লোক হচ্ছে আপনার 8,95,000। 1,05,000 লোক কমে গেছে, ওয়ার্কফোর্স কমে গেছে, ব্যাংক রিক্রুটমেন্ট করছে না। তাহলে কাজটা হচ্ছে কি করে? এই প্রশ্নটা আপনাদের মনে থাকতে পারে। কন্ট্রাকচুয়াল কর্মচারী নেওয়া হচ্ছে, ইনফর্মাল সেক্টরে কর্মচারী নেওয়া হচ্ছে, যাদের ইকুয়াল ওয়েজ নেই, যাদের কোনো সার্ভিস কন্ডিশন নেই। ব্যাংক মিত্রা নেওয়া হচ্ছে, ব্যাংক সখী নেওয়া হচ্ছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আজকে 1 লাখের উপরে সাব স্টাফের জায়গা খালি আছে, রিক্রুটমেন্ট হচ্ছে না। বলছেন সাব স্টাফ মুক্ত ব্যাংক চলবে। আজকে এরকম ব্রাঞ্চ আছে যেখানে ক্লার্ক নেই, ক্লার্ক রিক্রুটমেন্ট হচ্ছে না, খুব মিনিমাম। commensurate with the growth, commensurate with the multiplicity of the job, commensurate with the attrition, retirement কিংবা মরে যাওয়া, তার ম্যাচিং রিক্রুটমেন্ট হচ্ছে না। কিংবা ধরুন commensurate with the promotion from clerk to officer, রিক্রুটমেন্ট হচ্ছে না। এবং সেই জন্য কাজও সেরকম হচ্ছে না। প্রচার করা হচ্ছে যে আপনার প্রাইভেট সেক্টরে খুব ভালো সার্ভিস, দ্যাট সার্ভিস ইজ ভেরি মাচ কস্টলি। আমি আপনি কি ওখানে অ্যাকাউন্ট মেনটেন করতে পারবো? গরিব মানুষ তো ছেড়ে দিই, যারা মার্জিনাল লেভেলে আছে তাদের কথা ছেড়ে দিন। কিন্তু আমাদের মতন মিডিল ক্লাস, যারা ধরুন মাসে 20,000 25,000 আয় করছে, আমি 5,000 4,000 লোককে মিডিল ক্লাস বলছি না, কেন মিডিল ক্লাসে হাই মিডিল ক্লাস হচ্ছে, মিডল ক্লাস হচ্ছে, মিডল ক্লাস হচ্ছে, লোয়ার মিডল ক্লাস হচ্ছে, তারপরে সেই ক্লাসটা, এখানে তো 6,000 হলেই মিডল ক্লাস বলা হচ্ছে। 6,000-এ 4টে লোক যদি বাড়িতে থাকে তাহলে সে শিক্ষা, হেলথ আর খাওয়া দাওয়া নিয়ে চালাতে পারছে না। তারা কোনো মিনিমাম ওয়েজ ফিক্স হচ্ছে না। আপনি চিন্তা করুন এই যে অবস্থাটা, ভয়াবহ অবস্থাটা। একদিন এখানে রিভোল্ট হবে, একদিন মানুষ কতদিন সহ্য করবে? এই যে ধরুন আজকে আমাদের এখানে আন্দোলন হচ্ছে জাস্টিস ফর আরজি কর, পেছনে যদি যান, দ্যাট ওয়ান মার্ডার অফ লেডি ডক্টর ইজ নট এনাফ। এই দুর্নীতির চারিদিকে মানুষের উপরে যে চাপ, ডাক্তারদের উপরে যে চাপ, কোনো নিরাপত্তা নেই, সেখানে জমতে জমতে ক্ষোভ। আজকে সেই লেডি ডাক্তারের খুন আর রেপ, এটাকে মানুষকে একটা জায়গায় নিয়ে এসছে। তাতে জুনিয়র ডাক্তাররা অ্যালোন নয়, যেমন সাধারণ মানুষ রাস্তায় নামছে। আমি পলিটিক্যাল পার্টির কথা বলছি না, পলিটিক্যাল পার্টিদের অর্গানাইজ মুভমেন্ট আছে তাদের নিজেদের, কিন্তু কি আছে মানুষের যারা উল্টাডাঙ্গা থেকে পাটুলি অব্দি হিউম্যান চেন করে দাঁড়িয়েছে? হোয়াট ইন্টারেস্ট দে গট? আজকে আমরা মানে মিডনাইটে গিয়ে জয়েন করেছি আমাদের বিপিবি এর তরফ থেকে। আমরা 17 তারিখে যেদিন অল ইন্ডিয়া ডক্টরদের আপনার প্রোটেস্ট ছিল, আমরা ব্যাংক কর্মচারীদের কালো ব্যাচ পরিয়েছি। শুধু আমাদের ইউনিয়ন না, অন্য ইউনিয়নের লোকরাও পড়েছেন। আমরা হিউম্যান চেইন করেছি ডালহৌসিতে এই 2 তারিখে, 2রা সেপ্টেম্বর। তা আমাদের কি ইন্টারেস্ট আছে? কিন্তু যেভাবে চলছে দুর্নীতি থ্রু আউট দ্য কান্ট্রি, আমি শুধু বেঙ্গল বলছি না, যে থ্রু আউট দ্য কান্ট্রি যে জায়গায় চলে গেছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। একটা সুযোগ পেলেই মানুষ সেই বিক্ষোভটা বের করে দিচ্ছে। ঠিক ঠিক সেই জায়গাগুলো আছে। আজকে ব্যাংকিং ক্ষেত্রেও ঠিক তাই। ব্যাংকিং পলিসি ইজ সাচ, এরকম পলিসি করা হচ্ছে যাতে কর্পোরেটদের মদত হয়, তাদের ন্যাশনাল ওয়েলথ বাড়তে পারে, তারা এগোতে পারে। আজকে ব্যাংকের ডিপোজিট কমছে। কেন কমছে? আপনি সেটাকে নিয়ে গিয়ে দিচ্ছেন শেয়ার মার্কেটে ঢোকানে, মিউচুয়াল ফান্ডের জন্য লোককে প্রেরিত করছেন। মিউচুয়াল ফান্ড হ্যাঁ তো সহি হ্যাঁ, প্রত্যেক মানুষ তারা তো কিছু না কিছুই চাইছে, তারা তো নিজের রিটার্নটা একটু বেটার চায়। আজকে ধরুন শেয়ার মার্কেটে
ফরেন ইনভেস্টমেন্ট যা আছে আছে, কিন্তু 22,000 কোটি টাকা ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ঢুকে গেছে, যার জন্য এরকম একটা ওই 200 পয়েন্ট পড়ে আর 100 পয়েন্ট যায়। কখন মার্কেট কারেকশন হবে জানি না, মার্কেট কারেকশন হবে, অনেক লোক দে উইল লুজ দ্য মানি। আমাদের যে এক্সপিরিয়েন্স ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এইভাবে শেয়ার মার্কেট তো চলতে পারে না। এই চলছে, এখন দৌড়চ্ছে, মাঝে মাঝে নিচে চলে আসছে, কিন্তু যারা বুক করছেন ফরেন ইনভেস্টার্স, তারা তো প্রফিট বুকিং করবেনই, তখন মার খাবেই। আজকে ধরুন এরকমও হচ্ছে যে ছোট কোম্পানি, মিডিয়াম কোম্পানি, তার শেয়ারের দামটা অনেক বেড়ে যাচ্ছে, whether their worth is there or not, কেউ ইনভেস্টার এটা খুঁজছে না, কারণ মিউচুয়াল ফান্ডস কোম্পানি কিংবা এরা কন্ট্রোল করছে ম্যাটারটা। সেই জন্য টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টর এরকম একটা জায়গায় যাচ্ছে, যে জায়গাটা দেশের জন্য কোনোদিনই মঙ্গল হবে বলে আমাদের সংগঠন মনে করে না। তাই আমরা কনস্ট্যান্ট এই সবগুলো মানুষের মধ্যে আনছি, whether it is a write off, whether it is একটা ধরুন আজকে এই 10টা 61,832 কোটি টাকা তাকে রেজলিউশন করার জন্য আইবিসি তে ব্যাংক দিল, তার মধ্যে 15,977 কোটি টাকার মধ্যে আদানির 10টা কোম্পানি, আদানি ডিজিট পোর্ট হোক, আদানি পাওয়ার হোক, আদানি মাইন্স হোক, এরা এটাকে কিনে নিল, এই কোম্পানি ভার্চুয়ালি দেওয়া হলো, and IBC has agreed। আজকে 74 হেয়ার কাট অন এন অ্যাভারেজ আমরা দেখছি 5 বছরের মধ্যে আইবিসি থেকে প্রায় ধীরে ধীরে বাড়তেই গেছে। আগে ছিল 42%, 48 হলো, 64 হলো, এবার এই 10টা কেসে আমরা দেখছি 74%। এরপরে 100% হ্যাঁ হয়ে যেতে পারে, 92% তো হয়েছে একটা কেসে। আচ্ছা, সেই জন্য এটা আমাদের অ্যাপিল হচ্ছে মানুষের কাছে, যে জায়গাগুলো মানুষের মাথা ঘামানোর দরকার আছে। আমরা লড়ছি, মাঝে মাঝে আমরা ধর্মঘটও করছি, মানুষরা আমাদের গালাগালিও দেয়, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে গত 30 বছর ধরে আমরা পাবলিক সেক্টর ব্যাংকে বাঁচানোর লড়াইটা লড়ছি। আমরা প্রায় 50টার উপরে ধর্মঘট করেছি। আমাদের ধর্মঘট করা মানে আমাদের লোকদের মাইনে কাটানো। আজকে একটা ক্লার্ক যদি ধর্মঘটে যায়, প্রায় 3,500 4,000 টাকা তার পার ডে স্যালারি থাকলে তার 4,000 টাকা কেটে নিল, 2,000 টাকা কেটে নিল, 3,000 টাকা কেটে নিল, মাইনে কাটিয়ে নিয়ে আমরা ধর্মঘট করছি। রাজন বাবু, আপনি সুন্দর বললেন। আমাদের সময় খুব শেষ, মানে একদম প্রায় শেষ মুহূর্তে। আমরা একটা ছোট্ট আমি একটা প্রশ্ন আপনাকে করবো, এটা অল্প সময় আপনি একটু উত্তর দেবেন। সেটা হচ্ছে যে আমরা যখন সাধারণ মানুষ ব্যাংক থেকে যখন কোনো ঋণ নিই, কোনো লোন নিই, তখন সেই লোনটা ব্যাংকের যে সিস্টেম অনেক রকম চেকিং হয়ে তারপরে আমরা যখন লোনটা নিয়ে ইএমআই যদি কোনো একটা দুটো মিস করে ফেলি, হ্যাঁ, তখন আমাদের নানা রকমভাবে চেপে ধরা হয় এবং আদায় করার জন্য এটা ওটা ক্রোক করার যে নিয়ম তো আছে, সেগুলো তো বেশ ভালো করেই শক্ত করে সেই আইনগুলোকে প্রয়োগ করা হয়। এই যে কোম্পানিগুলো যাদের এত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, তাদের এই টাকাটা রিকভারি কারও করা যাচ্ছে না তাদের কাছ থেকে রিকভারি করা। দেখুন, তারা এই লোনগুলোকে ব্যাট করার জন্য দে হ্যাভ গট দ্য এক্সপার্টাইজ। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, কোম্পানি সেক্রেটারিয়েট আছে, কস্ট অ্যাকাউন্টেন্ট আছে, পলিটিক্যাল সাপোর্ট আছে, তারপরে ওভারঅল আবহাওয়া, যে আপনার কাটমানি বলা যাবে না কিন্তু গ্রিসিং মানি আছে, এই সব মিলিয়ে এই লোনগুলো যারা বড় বড় লোন, ইলেকটোরাল বন্ড আছে, তাদের সেখানে পৌঁছয় না। কিন্তু আপনি যখন একটা হাউসিং লোন নিচ্ছেন, একটা পার্সোনাল লোন নিচ্ছেন, তখন কিন্তু ব্রাঞ্চের অফিসাররা, তাদের উপরে তো চাপ উপর থেকে, তারা যদি এটা আদায় করার জন্য যতগুলো নিয়ম কানুন আছে সেটাকে ইমপ্লিমেন্ট না করে, দে আর ফেসিং চার্জশিটস, দে আর ফেসিং পানিশমেন্টস। কিন্তু কোনো চেয়ারম্যান আর পাচ্ছে না। আপনি কোনো চেয়ারম্যানকে, 2-1 চেয়ারম্যান বাদ দিয়ে
কোনো হায়ার সাব এই ব্যাড লোন হলে তার অ্যাকাউন্টেবিলিটি কার, এটা হচ্ছে না। সেজন্য তারা ভাল তবিয়তে আছে। দে হ্যাভ মানি টু মানে এঙ্গেজ বিগ লয়ার্স, তাই না? কিন্তু জনগণের, আপনার তো সে ক্ষমতা নেই। হ্যাঁ, তার মানে আপনাকে সারপ্রাসিতে নতুন, জনগণ হ্যাঁ সব বলুন, দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার নিজের যখন হচ্ছে লোন এই নিচ্ছে, পলিসির জন্য। হ্যাঁ, পলিসির জন্য তারা তাদের নিজস্ব টাকা সেখানে যাচ্ছে, যখন সেই টাকা নিয়ে কর্পোরেটরা চলে যাচ্ছে। তো সেই দিক থেকে, একদিক থেকে তাদের টাকায় সম্পদ চলে যাচ্ছে, অন্যদিকে তাদের যদি কোনো প্রয়োজনে তারা যদি ঋণ মকুবের জন্য কয়েক মাস সময় চায়, তো সেখানে তারা কিন্তু কোনো রকম রিলিফ পাচ্ছে না। সেটা কোনো প্রভিশন নেই, আইনে কোনো প্রভিশন নেই, এটা বলা হচ্ছে। আসলে আমরা মানে, টু কনক্লুড আই উইল সে, পিপলস মানি শুড বি ইউটিলাইজড ফর দ্য পিপলস বেনিফিট, এটাই ব্যাংকিং এর মোটো হওয়া উচিত, সেটাই হচ্ছে, নট টু হেল্প দ্য কর্পোরেট, সেটাই হচ্ছে, যেটা হচ্ছে না, যেটা জনগণের একটা লড়াই হওয়া উচিত। অনেক ধন্যবাদ রাজেন বাবু, আপনি খুব চমৎকারভাবে আপনি বুঝিয়ে বললেন। আমার মনে হয় দর্শকরা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন, যেটা খুব জটিল বিষয়, কিন্তু সাধারণ মানুষের মতো করেই রাজেন বাবু বুঝিয়ে বলেছেন। খুব সিরিয়াস বিষয়। আপনাদের সবাইকে, যারা আপনারা এই অনুষ্ঠান দেখলেন, তারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত, মন্তব্য লিখে জানাবেন। রাজেন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানের দর্শকদের জন্য দিয়েছেন। আমরা আশা করব যে ভবিষ্যতেও আপনাকে এরকমভাবে আপনার কাছ থেকে আমরা সহযোগিতা পাবো। আর আপনারা যারা অনুষ্ঠান দেখলেন, তাদের সবাইকে নমস্কার।